আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। যে যেখানে আছো, অর্থাৎ যে যার বাড়িতে অবস্থান করছো এবং বাড়িতে তোমরা নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসগুলোতে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট সম্পর্কে ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসগুলোতে আমরা কিভাবে অবচয় নির্ধারণ করব বা কোন পদ্ধতিগুলো ব্যবহার করব, কোন পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ধারণ করা হয় সেই বিষয়গুলোতে বলা হয়েছে। কিভাবে আমরা সিমিলার অ্যাসেট এক্সচেঞ্জ করি, কিভাবে আমরা ডিসিমিলার অ্যাসেট এক্সচেঞ্জ করি, এক্সচেঞ্জের জার্নালগুলো করি, সেটা নিশ্চয়ই আমরা জানি যে তোমরা পারো, অর্থাৎ আমরা করেছি বা তোমরা পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি করব অর্থাৎ অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস, অর্থাৎ আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে কি আমাদের কিছু স্পেশাল অ্যাসেটস রয়েছে, সেই অ্যাসেটগুলো সম্পর্কিত ক্লাসটি আজকে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা দেখেছো আমরা আগেও করে আসছি, অর্থাৎ আমরা বলেছি এর আগের ক্লাসগুলোতে যেটা আমরা করেছিলাম প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট সম্পর্কিত ক্লাস নিয়েছিলাম পিপিই, এবং সেটি ইম্পেয়ারমেন্ট অর্থাৎ সেটি কিভাবে হানি হতে পারে অথবা সেটিকে একটি সময় শেষে কিভাবে মূল্যায়ন করতে হবে একটা অ্যাসেটকে, সেই অ্যাসেটকে আমরা ইম্পেয়ারমেন্ট করা শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস এর মধ্যে ইনট্যানজিবল অ্যাসেটস অর্থাৎ অস্পর্শনীয় অ্যাসেটস, অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে আমরা একটু স্টাডি করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কালের বিবর্তনের ফলে আজকে বর্তমান বিশ্বে যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আসছে, সেই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমাদের কিছু অস্পর্শনীয় সম্পত্তির আধিক্য বেড়েই চলছে। সুতরাং আমাদের এই অস্পর্শনীয় সম্পত্তির আধিক্যের ফলশ্রুতিতে একটি জায়ান্ট কোম্পানি অর্থাৎ একটি বড় কোম্পানি আমরা যদি করি এরকম মাইক্রোসফট কর্পোরেশন, অথবা আমরা আমাদের অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আমরা বলে থাকি ইউনিলিভার, সেটি সারা বিশ্বে রয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে লাভের অধিকাংশ আমাদের অস্পর্শনীয় সম্পত্তি থেকেই তৈরি হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমাদের যে পড়াশোনার বিষয়টা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটস, অর্থাৎ আমরা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ইনট্যানজিবল অ্যাসেটস অর্থাৎ এই সম্পত্তিটি IAS 38, অর্থাৎ আমরা এটিকে বলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 38, অর্থাৎ আমাদের 38 নামেই পরিচিত। অর্থাৎ IAS 38 এ আমাদের ইনট্যানজিবল অ্যাসেটস নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখনই আমরা IAS 38 পড়ব তখনই আমরা দেখব যে আমাদের অস্পর্শনীয় সম্পত্তিগুলোকে কি বলা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ইজ ইনট্যানজিবল অ্যাসেটস? যদি আমি বলি হোয়াট ইজ ইনট্যানজিবল অ্যাসেটস, অর্থাৎ আমাদের এই অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে? নিশ্চয়ই আমরা জানি যে যেসব সম্পত্তির অস্তিত্ব নাই, অর্থাৎ যেগুলো যে সম্পত্তি রিয়েলিটিতে নেই বা বাস্তবতা নেই বা যে সম্পত্তিকে স্পর্শ করা যায় না, সেগুলোকে আমরা সাধারণত ইনট্যানজিবল অ্যাসেট বলে থাকি। ওকে, সাধারণত ইনট্যানজিবল অ্যাসেটগুলো আমাদের স্থায়ী সম্পত্তির মতো হয়ে থাকে, স্থায়ী সম্পদ হিসেবে আমরা বিবেচিত করি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত আমরা বলে থাকি যে অস্পর্শনীয় সম্পত্তির যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটিকে আমরা যথোপযুক্ত সংজ্ঞা, অর্থাৎ আমরা কোথাও কোনো যথোপযুক্ত সংজ্ঞা পাইনি। অর্থাৎ আমরা ইনট্যানজিবল অ্যাসেট বলতে
বুঝি বা আমরা এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটের বলতে যেটি বুঝি যে কোনো প্রতিষ্ঠানকৃত প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানকে ক্রয় করা হয়েছে উক্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরে যত বাহ্যিক বা বাস্তবিক সম্পদ রয়েছে, এই সম্পদের এক্সিডিং যে অর্থ আমরা উক্ত কোম্পানিকে দিয়েছি সেটিকে আমরা অস্পর্শনীয় সম্পত্তি বলতে পারি বা গুডউইল বা সনদ আমরা বলে থাকি। সাধারণত আমরা এটি বলে থাকি। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এক্সিড মানে অর্থাৎ একটি প্রতিষ্ঠান যেটিকে আমরা ক্রয় করেছি সেই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে যে বাস্তবিক সম্পদ রয়েছে সেগুলো বাদ দিয়ে তার অতিরিক্ত যে অর্থ আমরা দিয়েছি সেটিকে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা আমরা অস্পর্শনীয় সম্পত্তি আমরা বলতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে তাহলে অস্পর্শনীয় সম্পত্তিগুলো কি কি হতে পারে। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি, দেখো তো, যে আমরা বললাম গুডউইল, আমাদের একটি প্রতিষ্ঠান অভ্যন্তরে অস্পর্শনীয় সম্পত্তিগুলো কি কি হতে পারে। আমরা বললাম গুডউইল, প্যাটেন্ট রাইট, কপিরাইট, গুডউইল, প্যাটেন্ট রাইট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেডমার্ক হতে পারে, ট্রেড নেম, ওকে, ট্রেড নেম হতে পারে, ব্র্যান্ড নেম হতে পারে, ফ্র্যাঞ্চাইজি হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে গুডউইল অর্থাৎ আমরা এটাকে বললাম যে ধরো যে সুনাম বলতে পারি, প্যাটেন্ট রাইট বলতে পারি, কপিরাইট বলতে পারি, যেটাকে আমরা বলে থাকি যে অ্যাকচুয়ালি গ্রন্থ সত্য। ওকে, ট্রেডমার্ক বলতে পারি, ট্রেড নেম বলতে পারি, ব্র্যান্ড নেম বলতে পারি, ফ্র্যাঞ্চাইজি বলতে পারি, আমরা লিজ হোল্ডার বলতে পারি, লিজিং, তাই না? অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস এর মধ্যে লিজ হোল্ডার বা লিজিং সম্পর্কে যে ম্যাথ আছে সেটি অবশ্যই স্পেশাল অ্যাসেটের মধ্যে পড়ে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা বললাম যে এইগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। ওকে, তাহলে অস্পর্শনীয় সম্পত্তির যে বিষয়টি আমরা বলছি যে সাধারণত বোঝার জন্য যে এক্সিডিং মানিটি হচ্ছে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট আমরা বলে থাকি। ওকে, তাহলে সোর্সেস অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট অর্থাৎ আমাদের কি কি উৎস হতে পারে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কি কি উৎস হতে পারে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই উৎসগুলো বলতে পারি, সোর্সেস অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে কি কি উৎস হতে পারে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট, কি কি উৎস হতে পারে? তাহলে আমাদের সরকারি মঞ্জুরি, যেমন আমরা বললাম প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, ব্যবসায় চিহ্ন বা ব্যবসার নাম, আমরা বললাম যে প্যাটেন্ট বা গ্রন্থসত্ত্ব অর্থাৎ এক্ষেত্রে সরকারি মঞ্জুরি প্যাটেন্ট। আমরা যদি প্যাটেন্টের সংজ্ঞায় যাই তাহলে আমরা প্যাটেন্ট নিয়ে যদি একটু কথা বলি সেটি হচ্ছে কি যে কোনো পণ্যের বা কোনো কিছুর বা কোনো দ্রব্যের যদি আমরা সরকার থেকে তার প্যাটেন্ট গ্রহণ করে থাকি, অর্থাৎ বা আমরা কোনো কোম্পানি থেকে কোনো প্যাটেন্ট গ্রহণ করি, অর্থাৎ বলা হয় যে এই পণ্যের প্যাটেন্ট হয়েছে XYZ কোম্পানি, সুতরাং XYZ কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানি উক্ত পণ্যটি বিক্রয় করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে উক্ত কোম্পানিটি একটি পণ্যের প্যাটেন্ট পেয়ে থাকে। অর্থাৎ কোনো কোম্পানি বা আমি বললাম যে বিদেশ থেকে যদি কোনো কেউ পণ্য আমদানি করতে চায় সেক্ষেত্রে পণ্য আমদানির ক্ষেত্রে সেই পণ্যটি যদি কোনো প্রতিষ্ঠান তার নিজের নামে বাজারজাত করার জন্য লিখে নিয়ে থাকে, সেটা হতে পারে 10 বছরের জন্য বা কোনো একটা সময়ের জন্য, তাহলে সেক্ষেত্রেই প্যাটেন্ট তৈরি হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এরকম বলে থাকি যে টাটা কোম্পানির গাড়ি বা বিভিন্ন কোম্পানির গাড়ি বা টাটা কোম্পানি গাড়ি হতে পারে, ধরো টাটা কোম্পানির গাড়ি হচ্ছে উত্তরা মোটরস নিয়ে আসবে, সুতরাং উত্তরা মোটরস ব্যতীত বাংলাদেশে অন্য কোনো কোম্পানি গাড়ি আনতে পারবে না, অর্থাৎ একটা প্যাটেন্ট তৈরি হলো। ওকে, সেম টু আমরা বলতে পারি যে সনি টিভি বলে, ফ্রিজ বলে, সনির যত অ্যাক্সেসরিজ রয়েছে এইগুলো আমদানি করবে হচ্ছে র্যাঙ্কস,
ইলেকট্রনিক্স। ওকে, সুতরাং ব্যাংকস, ইলেকট্রনিক্স এগুলো প্যাটেন্ট তার কাছে রয়েছে, এগুলো অন্য কোনো প্রতিষ্ঠান বিক্রয় করতে পারবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম যে কপিরাইটের ক্ষেত্রে বললাম যে সরকারের মঞ্জুরি দিয়ে থাকে, এক্ষেত্রে সরকার যদি তাকে দিয়ে দেয় তাহলে অবশ্যই অন্য কেউ এটি বিক্রয় করতে পারবে না। কপিরাইট, আমরা মূলত কপিরাইটের ক্ষেত্রে বলে থাকি যে কপিরাইট হচ্ছে একটি যে গ্রন্থসত্র, অর্থাৎ যে লিখে, যে বই লিখে বা যে কিছু লিখে সাধারণত তারই অধিকারে থাকে, কিন্তু মাঝে মাঝে যখন লেখক এটি প্রকাশকের কাছে বিক্রয় করে দেন বা প্রকাশকের কাছে ন্যস্ত করেন, তখন অবশ্যই সেটি প্রকাশকের কপিরাইট হয়ে থাকে। সেক্ষেত্রে উক্ত প্রকাশককেও কিন্তু সরকার মঞ্জুর করে দিতে পারে। ওকে, সেম এক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আমরা বলতে পারি সোর্সেস অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ফিচার অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আমাদের যে ফিচার আর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তর যেসব ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো রয়েছে, সেই ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলোর ফিচার কি কি হতে পারে। নিশ্চয়ই আমরা বলেছি এটা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে, তাই না? স্থায়ী প্রকৃতির হয়ে থাকে। এটা থেকে সেবা নয়, সেবা পাবে না, এখানে মূলত মুনাফা লাভ পাবে, অতিরিক্ত মুনাফা পাবে। নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে কখন অস্পর্শ সম্পত্তি বা গুডউইল তৈরি হতে পারে। তখনই তৈরি হয় যখন উক্ত কোম্পানির কি বলা যেতে পারে, উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে শুরু করে উক্ত কোম্পানির উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু যখন জনগণের নিকট বা ভোক্তাদের নিকট গ্রহণযোগ্য হয়, অধিক সমাদৃত হয়, তখনই আমরা সেক্ষেত্রে তার একটি আলাদা গুডউইল তৈরি হয়। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ফিচারগুলো তাহলে কি কি হতে পারে। অস্পর্শ সম্পত্তির মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। আমরা কিভাবে ভ্যালুয়েশন করব, অর্থাৎ আমরা মূল্যায়ন করব আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে, যে মূল্যায়ন করব সে মূল্যায়ন। আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে মূল্যায়ন করতে পারি দুই ভাবে। একটিকে আমরা বলে থাকি যে পারচেজ, বাই পারচেজিং। ওকে, যে আমরা কৃত পণ্যের অস্পর্শ সম্পত্তির মূল্যায়ন করে থাকি, বা দ্বিতীয় হতে পারে অভ্যন্তরীণভাবে তৈরিকৃত অস্পর্শনীয় সম্পত্তির মূল্যায়ন। তাহলে আমরা বুঝতেই পারছি যদি কোনো সম্পত্তি কৃত হয়ে থাকে, অর্থাৎ ক্রয় করা হয়ে থাকে, ভ্যালুয়েশন অফ পারচেজড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তার কস্ট অর্থাৎ অর্জন মূল্য আমরা চিন্তা করব। অর্জন মূল্যের সাথে আমরা পারচেজ প্রাইস তো বলেছি, সেই ক্ষেত্রে লিগ্যাল ফিস হতে পারে, আদার ইনসিডেন্টাল কস্ট হতে পারে, সবকিছু মিলেই আমরা তখন তার ব্যয়কে চিহ্নিত করব। ওকে, দ্বিতীয়ত বলেছি আমি, তাহলে কি বলেছি এক্ষেত্রে আমাদের বলা হয়েছে কৃত সম্পত্তির ব্যয় অন্তর্ভুক্ত উপাদান সমূহ। তাহলে আমরা বলেছি এক, পারচেজ প্রাইস, দুই, লিগ্যাল ফিস হতে পারে, দেন আদার্স। ওকে, বা আদার্স ইনসিডেন্টাল এক্সপেন্ডিচারস। ওকে, সো আমরা বলতেই পারছি যে এটাকে আমরা কৃত বা ক্রয়কৃত সম্পদের অস্পর্শ সম্পদের মূল্যায়ন প্রক্রিয়া। তাহলে এটি একটি প্ল্যান্ট অ্যাসেটের মতো করেই কিন্তু মূল্যায়ন প্রক্রিয়ার সমাধান করা হয়ে থাকে। ওকে, দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে আরেকবার মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বা আমরা বলি ইন্টারনালি, অভ্যন্তরীণভাবে যেটি মূল্যায়ন করা হয়। অভ্যন্তরীণভাবে মূল্যায়ন করার প্রক্রিয়া হচ্ছে কি, যে যখন কোনো প্রতিষ্ঠানের জন্য আমরা যেটি খরচ করি সেটা আমরা ব্যবসায়িক খরচ বা সাধারণ খরচ হিসেবে অভিহিত করি। ওকে, সেক্ষেত্রে সেটিকে যখনই আমরা কি বলে অস্পর্শ সম্পত্তি হিসেবে মূল্যায়ন করব, তখন অবশ্যই এটিকে মূল্যায়িত ব্যয় হিসেবে চিহ্নিত করা হয়। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অবশ্যই কিভাবে অস্পর্শ সম্পত্তির মূল্যায়ন করা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। একটি আমরা বললাম যে ক্রয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়, আর একটা হচ্ছে অভ্যন্তরীণভাবে মূল্যায়ন করা হয়। এরপরে অস্পর্শনীয় সম্পত্তির অবলোকন, অর্থাৎ আমরা বলেছিলাম যে আগে যে স্পর্শনীয় সম্পত্তিগুলো আমরা বলি যে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ স্থায়ী সম্পত্তির আমরা অবচয় ধরে থাকি,
সেম টু অস্পর্শনীয় সম্পত্তির জন্য আমরা কি ধরে থাকি, অস্পর্শনীয় সম্পত্তির নাম অবলোপন ধরে থাকি, এবং যেটিকে আমরা বলে থাকি প্রাকৃতিক সম্পদ সেটিকে আমরা বলি নিঃশেষীকরণ, অবচয়কে ধরা আমরা নিঃশেষীকরণ বা ডিপ্লেশন। আমরা এটিকে অবলোপনকে অ্যামোর্টাইজ বলি, অ্যামোর্টাইজেশন বলি, ডিপ্রিসিয়েশন বলি, এন্ড দেন নিঃশেষীকরণকে আমরা ডিপ্লেশন হিসেবে অভিহিত করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন অর্থাৎ amortization of intangible assets amortization of intangible assets অর্থাৎ এক্ষেত্রে আমরা বলে থাকি এটিকে দুই ভাবে আমরা অবলোকন করি। একটিকে আমরা বলে থাকি সীমিত আয়ুষ্কাল বিশিষ্ট অস্পর্শনীয় সম্পত্তি, একটি হচ্ছে আমরা বললাম সীমিত আয়ুষ্কাল সম্পন্ন, অর্থাৎ আমরা যে সম্পত্তিটি ধরবো সেই সম্পত্তির সীমিত আয়ুষ্কাল হবে, সেটি 10 বছর 20 বছর 15 বছর এরকম সীমিত আয়ুষ্কাল হতে পারে। আরেকটি হতে পারে সেটাকে আমরা বললাম অনির্ধারিত আয়ুষ্কাল বিশিষ্ট কি বলা যেতে পারে অস্পর্শনীয় সম্পত্তি। অর্থাৎ এক্ষেত্রে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটিকে আমরা বলেছি সীমিত আয়ুষ্কাল সম্পন্ন, আরেকটিকে বলা হয়েছে অসীমিত অর্থাৎ অনির্ধারিত আয়ুষ্কাল সম্পন্ন অস্পর্শনীয় সম্পত্তি। তাহলে সীমিত আয়ুষ্কাল সম্পন্ন সম্পত্তি যদি আমরা অস্পর্শনীয় সম্পত্তি বলতে বুঝি, তাহলে এটা একেবারেই নরমাল যে তার কস্টকে তার ব্যয়কে আয়ুষ্কালের মধ্যে, অর্থাৎ আয়ুষ্কাল কাকে ধরা হয়, আয়ুষ্কাল ধরা হয় যে উক্ত সম্পত্তি থেকে নগদ প্রবাহ কত বছর পর্যন্ত আসবে সেটিকে আমরা আয়ুষ্কাল হিসেবে চিন্তা করি। অর্থাৎ আমি বলতে চেয়েছি কি একটি অস্পর্শনীয় সম্পত্তি থেকে কত বছর পর্যন্ত নগদ প্রবাহ অব্যাহত থাকবে সেটিকে আমরা বুঝিয়েছি, নগদ প্রবাহ অব্যাহত থাকবে সেই সময়টাকে আমরা সাধারণত আয়ুষ্কাল হিসেবে চিন্তা করি। তাহলে ওই আয়ুষ্কাল পর্যন্ত ব্যয় হিসেবে বন্টন করা অর্থাৎ খরচ হিসেবে বন্টন করাই হচ্ছে আমরা অবলোকন ধরি। ওকে, তার মানে আমরা ওই সম্পত্তিটি সীমিত আয়ুষ্কাল হিসেবে সম্পত্তিটি আমরা কি করব, তার আয়ুষ্কাল পর্যন্ত তার টোটাল ব্যয়কে খরচ হিসেবে বন্টন করব। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে আমাদের জার্নালটা কি হবে, তাহলে নিশ্চয়ই আমাদের জার্নালটা হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যামortization এক্সপেন্স ডেবিট, দেন আমরা এক্ষেত্রে বলতে পারি যে ইনট্যানজিবল অ্যাসেট ক্রেডিট, অথবা আমরা বলতে পারি এটাকে accumulated amortization expense credit। ওকে, তাহলে আমরা এটিকে এইভাবে বলতে পারি accumulated amortization expense credit। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আরেকটি বিষয় হচ্ছে আমরা বলেছি যে এরপরে এটি হচ্ছে সীমিত আর এটা হচ্ছে অনির্ধারিত আয়ুষ্কাল সম্পন্ন। ওকে, অর্থাৎ অনির্ধারিত আয়ুষ্কাল সম্পন্ন কোন সম্পত্তিগুলো হয়ে থাকে, আমরা বলেছি এই ক্ষেত্রে হয়তোবা গুডউইলটা হতে পারে সীমিত আয়ুষ্কাল সম্পন্ন হতে পারে, সেটিও সাধারণত 40 বছর অধিক হয় না। অর্থাৎ আমাদের রুলস এন্ড রেগুলেশন বলা হয়েছে 40 বছর অধিক হবে, নট এক্সেডিং 40 ইয়ার্স। ওকে, দেন আমাদের এক্ষেত্রে যেটি বলা হয়েছে যে অনির্ধারিত অর্থাৎ যেটি চুক্তি বা অন্য কোনো মাধ্যমে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেটিকে অনির্ধারিত আয়ুষ্কাল সম্পন্ন অস্পর্শনীয় সম্পত্তি আমরা চিন্তা করব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেটিকে কি করব, ইম্পেয়ারমেন্ট, একটি বছর শেষে আমরা সেটিকে অবলোকন করব না, অবলোকন বের করা যাবে না, সেক্ষেত্রে আমরা সেটিকে ইম্পেয়ারমেন্ট লস বা ইম্পেয়ারমেন্ট বা তার হানি কতটুকু হয়েছে সেটাকে আমাদের বের করতে হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই জানি যে কিভাবে আমাদের হানি বের করতে
বলা হয়, ইম্পেয়ারমেন্ট লস বের করতে বলা হয়। ওকে, তাহলে আমরা একটু পরে সেটা নিয়ে একটু দেখব যে কিভাবে আমাদের ইম্পেয়ারমেন্ট লস বের করতে হয়। হ্যাঁ, এক্ষেত্রে অ্যাকাউন্টিং ফর ইনট্যানজিবল অ্যাসেটস, অর্থাৎ আমরা এক্ষেত্রে যদি বলি অ্যাকাউন্টিং ফর ইনট্যানজিবল অ্যাসেটস, অ্যাকাউন্টিং ফর ইনট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ ইনট্যানজিবল অ্যাসেট যে অ্যাকাউন্টিং হিসাব করা, সেটা হচ্ছে কি আমরা দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে ব্যয় নির্ণয় করা, আর একটা হচ্ছে জীবনকাল, আয়ুষ্কাল। অর্থাৎ আমাদের ব্যয় নির্ণয় করতে হবে, সেটা কস্ট কত টাকা। ওকে, আমরা নিশ্চয়ই কস্ট বের করবেন বলেছিলাম, কিভাবে কস্ট বের করতে হবে, অ্যাজ লাইক প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্টের মতো করে আমাদের কস্ট বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি অ্যামortization অথবা ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আমরা এক্ষেত্রে অ্যামortization ইউজ করি। অ্যামortization ইউজ করলে সেই অ্যামortization বের করতে গেলে আমাদের সূত্রটি কি? সেম আমরা যখন ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে বের করেছিলাম, এক্ষেত্রে একই আমরা বের করব। এক্ষেত্রে আমরা করব কস্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট ডিভাইডেড, আমরা এখানে বলেছিলাম যে ইউজফুল লাইফ, লাইফ টাইম, অর্থাৎ এখানে আমরা বলি যে আয়ুষ্কাল বা অনুমিত আয়ুষ্কাল আমরা বলি। ওকে, ইউজফুল লাইফ সেটা হচ্ছে নট এক্সিডিং 40 ইয়ার্স, এটা অবশ্যই 40 ইয়ার্স এর উপরে হবে, নট এক্সিডিং 40 ইয়ার্স। ওকে, সুতরাং এইটি কখনো 40 বছর উপরে হবে না। তাহলে এক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলেছি যে অ্যামortization বের করতে গেলে আমরা বলেছি কস্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট ডিভাইডেড ইউজফুল লাইফ নট এক্সিডিং 40 ইয়ার্স। সুতরাং আমরা বলেছি যে এক্ষেত্রে আমরা এর আগে জার্নাল দেখেছিলাম, সেই জার্নাল বলেছিলাম অ্যামortization এক্সপেন্স টু প্যাটেন্ট বা হোয়াটএভার, আমরা বলেছি কনসার্ন অ্যাসেট, কনসার্ন ইনট্যানজিবল অ্যাসেট, কনসার্ন বা উক্ত ইনট্যানজিবল অ্যাসেট। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্ষেত্রে যেটা বুঝতে পারছি যে এই বিষয়গুলো একেবারে আগের বিষয়টার মতোই, কিন্তু আমাদের এক্ষেত্রে একটু সুন্দর করে ডিফারেন্ট চিন্তা করতে হচ্ছে। ওকে, তাহলে অ্যামortization ইকুয়াল হচ্ছে কস্ট অফ ইনট্যানজিবল অ্যাসেটস ডিভাইডেড ইউজফুল লাইফ। এখন এখানে বলা হচ্ছে নট এক্সিডিং 40, অর্থাৎ এটি 40 বছরের অতিরিক্ত হবে না। ওকে, তাহলে আমাদের এই যে বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে ইমপেয়ারমেন্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ আমরা এর আগে বলেছিলাম ইমপেয়ারমেন্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ আমরা বলেছিলাম বৈকল্য বা হানি, অর্থাৎ যে কোনো সম্পত্তি হানি হতে পারে বা ক্ষতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে আমাদের ব্যবহারের ফলে। অর্থাৎ আমরা বলেছি যে আমাদের এই সম্পত্তিগুলো, অস্পর্শের সম্পত্তিগুলো ইমপেয়ারমেন্ট বের করতে হবে। কোনটার ক্ষেত্রে বের করতে হবে? আমরা কিন্তু দুটোর ক্ষেত্রে বলেছি, দুটো জিনিসের ক্ষেত্রে বলেছিলাম। একটা আমরা বলেছিলাম সীমিত আয়স্কাল সম্পন্ন অসীম সম্পত্তি অ্যামortize করা। দ্বিতীয়ত আমরা বলেছিলাম অনির্ধারিত আয়স্কাল সম্পন্ন অসীম সম্পত্তি অ্যামortize করা। ওকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইমপেয়ারমেন্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট বের করতে হবে দ্বিতীয়টি। ওকে, তাহলে ইমপেয়ারমেন্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট কিভাবে বের করব? নিশ্চয়ই আমরা এক্ষেত্রে দেখে নেই যে কিভাবে বের করতে হবে। অর্থাৎ সীমিত আয়স্কাল সম্পন্ন অসীম সম্পত্তির হানি বের করতে হবে, বা দুটার জন্য আমাদের বের করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? নিশ্চয়ই, তাহলে এক্ষেত্রে আমরা যদি বলেছি ক্যারিং অ্যামাউন্ট, ক্যারিং অ্যামাউন্ট একটি থাকবে, তার থেকে আমরা ফেস ভ্যালু অথবা আমরা এটাকে বলি মার্কেট ভ্যালু, যখন আমরা বাদ দিব তখনই আমরা কিন্তু ইমপেয়ারমেন্ট লস পেয়ে যাব। তখন আমরা সেটা কি পাবো? ইমপেয়ারমেন্ট আমরা লস পেয়ে যাব। ওকে, তাহলে ইমপেয়ারমেন্ট লস আমরা পেয়ে গেলাম। ওকে, বুঝতে পারছি? তার মানে আমি যদি এটিকে এভাবে বলি যে ক্যারিং অ্যামাউন্ট
অর্থাৎ আমরা বলেছি যে একটি সম্পত্তির লিখিত মূল্য বা বহি মূল্য, অর্থাৎ একটি সময় পরে তার থেকে যখন একটি সম্পত্তি পুঞ্জীভূত অবচয় বা আমরা পুঞ্জীভূত অবলোকন বাদ দিব, বাদ দেওয়ার পর যেটি থাকবে সেটিকে আমরা বলি বহিমূল্য বা ক্যারিং অ্যামাউন্ট থাকে। ওকে, সেই ক্যারিং অ্যামাউন্ট থেকে যখন আমরা ফেস ভ্যালু বা মার্কেট ভ্যালু বাদ দিব, তখন যদি আমাদের মার্কেট ভ্যালু বাদ দেওয়ার পর তখন যদি আমরা এটা পজিটিভ ফিগার হয়, তখন আমাদের ইম্পেয়ারমেন্ট লস তৈরি হবে। ওকে, তাইলে ইম্পেয়ারমেন্ট লস তৈরি হবে, অর্থাৎ ক্যারিং অ্যামাউন্টের থেকে মার্কেট ভ্যালু বা ফেস ভ্যালু একটু ছোটই হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছি। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ইম্পেয়ারমেন্ট লস বের করতে হবে। তাহলে আমাদের এই ইম্পেয়ারমেন্ট লসকে যখন আমরা জার্নাল দিব, তখন আমরা কি দিব? ইম্পেয়ারমেন্ট লসকে যখন আমরা জার্নাল দিব, তখন আমরা জার্নাল দিব এইভাবে জার্নাল দিব, লস অন impairment debit concern asset credit, concern intangible asset credit। ওকে, সুতরাং আমরা বলতে পারি যে কোনো অ্যাসেট হতে পারে, সেটা হচ্ছে ওই কনসার্ন অ্যাসেটে ক্রেডিট হয়ে যাবে। লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট কনসার্ন অ্যাসেট ক্রেডিট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে এক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই যখন বাসায় বসে তোমরা যখন ইম্পেয়ারমেন্টে কিছু অঙ্ক করবা, তো ইম্পেয়ারমেন্ট অঙ্ক করার কিছু নেই, তোমরা জাস্ট ইম্পেয়ারমেন্টে দেখবা, যখন পড়বা যে পড়লে তোমরা বুঝতেই পারবে যে যখন দেখবা যে কি বললাম যে ক্যারিং অ্যামাউন্টটা থাকবে এন্ড দেন ফেস ভ্যালুটি থাকবে, উক্ত প্রোডাক্টের বা উক্ত সম্পদের ফেস ভ্যালু থাকবে, দুটোকে মাইনাস করে দিলে আমাদের ইম্পেয়ারমেন্ট পাওয়া যাবে। ওকে, লস অন ইম্পেয়ারমেন্ট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমরা লস অন ইম্পেয়ারমেন্ট কিভাবে বের করব, তোমরা বুঝতে পারছো আশা করি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু অল্প করে দেখি যে IAS 38 বা হচ্ছে কিছু অস্পর্শনীয় সম্পত্তি নিয়ে আলোচনা, সাম ইম্পর্টেন্ট ইনট্যানজিবল অ্যাসেটস। ওকে, তাহলে আমরা যদি বলি এক্ষেত্রে ইনট্যানজিবল অ্যাসেট গুলোর মধ্যে কি কি হতে পারে, আমরা বলেছি যে প্রথমেই আমরা বলেছি গুডউইল। তোমাদেরকে প্রথমে বলেছি গুডউইল বা সুনাম। সুনামটা কি অ্যাকচুয়ালি? সুনাম হচ্ছে কি কোনো প্রতিষ্ঠানের যদি দক্ষতা বলা হয়, প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা বলা হয়, তার প্রোডাক্ট বলা হয়, তার প্রোডাক্টটি অধিক বেশি সমাদৃত হয়, সেক্ষেত্রে তার গুডউইল বহন করে। এবং গুডউইল বলেছে যে গুডউইলের ব্যাপারে কোনো সুন্দর সংজ্ঞা নেই যদিও, কিন্তু এটিকে আমরা কিভাবে বুঝতে পারি যে যখন একটি সম্পত্তি অর্থাৎ কোনো প্রতিষ্ঠান ক্রয় করা হলে সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরে যত বাহ্যিক সম্পত্তি রয়েছে, সেই বাহ্যিক সম্পত্তিগুলো যতটুকু বাহ্যিক মূল্য রয়েছে তার থেকে যদি ওই প্রতিষ্ঠানের ক্রয়ের মূল্যটি বেশি হয়, অর্থাৎ তার মধ্যে নেগেটিভ ফিগার যেটি থাকবে সেটি হচ্ছে আমরা সুনাম করি। অর্থাৎ অতিরিক্ত প্রদত্ত ব্যয় হলে সেটিকে আমরা সুনাম হিসেবে ধরে নিই। ওকে, অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে আমাদের একটি প্রতিষ্ঠান অভ্যন্তরে টোটাল সম্পদ হচ্ছে গিয়ে 10 লক্ষ টাকা, এন্ড দেন আমি তাকে পে করেছি 12 লক্ষ টাকা, তাহলে এই 2 লাখ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গুডউইল চিন্তা করতে পারি, বিকজ সেখানে বাস্তবিক সম্পদ হচ্ছে 10 লাখ টাকা আর সে পে করছে 12 লাখ টাকা, অর্থাৎ এক্সিডিংটাই হচ্ছে আমরা গুডউইল বলতে পারি। ওকে, ওকে, আমরা তারপর প্যাটেন্ট বলতে পারি, যে প্যাটেন্ট নিয়ে আমরা বলেছিলাম প্যাটেন্ট অর্থাৎ একটি পণ্যের কোনো সরকার থেকেও হতে পারে, সরকার বা যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি একটি পণ্যের প্যাটেন্ট গ্রহণ করা হয়, অর্থাৎ উক্ত পণ্যটি ওই কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানি বিক্রয় করতে পারবে না। ওকে, এটি হচ্ছে প্যাটেন্ট নেওয়া। প্যাটেন্টকে হতে পারে 10 বছর, 15 বছর, 20 বছর একটি প্যাটেন্ট নেওয়া যেতে পারে। দেন বলা হচ্ছে যে কপিরাইট, গ্রন্থস্বত্ব। আমরা একটা কপিরাইট নিয়ে বলেছিলাম যে লেখকগণ সাধারণত সেটির মূলত মালিক হয়ে থাকে, কিন্তু লেখকগণ যখন এটি প্রকাশককে দিয়ে থাকে তখন এটি প্রকাশক মালিক হতে পারে, বা অনেক সময় ক্ষেত্র বিশেষ সরকার থেকে এটি নেওয়া হতে পারে। ওকে, তারপরে হচ্ছে আমরা বলতে পারি ব্যবসায়িক চিহ্ন বা ব্যবসায়িক নেম, ট্রেড মার্ক অর ট্রেড নেম। আমরা ব্যবসায়িক চিহ্ন
অর্থাৎ আমরা একটি পণ্য নিয়ে কাজ করব, সেই পণ্যটির কি নাম হতে পারে বা কি চিহ্ন হতে পারে, সেইটিও আমরা সরকার থেকে অনুমোদন নিয়ে নিলে সেটি কখনোই অন্য কোনো প্রতিষ্ঠান এটি ইউজ করতে পারবে না। ওকে, তাহলে ট্রেডমার্ক বা ট্রেড নেম এটিও সরকার থেকে অনুমোদন নেওয়া হতে পারে। ওকে, ফ্র্যাঞ্চাইজ বা লাইসেন্স, অর্থাৎ বাংলাদেশে আমরা অনেক লাইসেন্স নিয়ে থাকি বা ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ বিদেশি কোন প্রতিষ্ঠান থেকে যদি আমরা ফ্র্যাঞ্চাইজ নেই, অর্থাৎ বাংলাদেশ সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমরা তাদের দেশে পণ্যগুলোকে বিক্রি করতে পারি। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমরা যেমন বলি যে পিৎজা হাট বা কেএফসি এরকম ফ্র্যাঞ্চাইজ নিতে পারি, আমরা বিদেশি কোনো কোম্পানিতে ফ্র্যাঞ্চাইজ নিতে পারি। কেএফসি ফ্রম ইউএসএ বা আমরা বলি পেপসিকো ইন্টারন্যাশনাল বলি, বা এগুলো আমরা বিদেশে ফ্র্যাঞ্চাইজ নিয়েছি, সেটা কিছু খরচ করেছি, দেন আমরা নিজেরাই আমদানি করছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজ বা আমরা যা যা বলেছি যে উত্তরা মোটরসে টাটা, আমরা একটু আগে বলেছি টাটা নিয়েছে বা এই বিষয়গুলোর কথা বলেছি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা যে সব ইম্পর্টেন্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট নিয়ে কথা বলতে চেয়েছি, এবং তোমরা আশা করছি এসব ইনট্যাঞ্জিবল অ্যাসেট সম্পর্কে তোমরা জানো এবং তোমরা অবভিয়াসলি বুঝতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে পরবর্তীতে তোমরাও চাইলে এরকম সম্পদ নিয়ে বা এরকম পণ্য নিয়ে তোমরা কাজ করতে পারবে। এরকম হতে পারে আমি বলেছি যে তোমরা কোনো একটা পণ্যের প্যাটার্ন নিতে পারো, যে প্যাটার্ন নিয়ে কাজ করতে পারো, যে আমরা এই পণ্যের প্যাটার্ন নিয়ে কাজ করতে চাই, তাহলে এই পণ্যটি একচেটিয়া বাজার আমরা বলে থাকি, ঠিক আছে, এটাকে আমরা একচেটিয়া বাজার বলি। প্যাটার্ন অর্থাৎ যখন একচেটিয়া বাজার ধারণ করা হয়, অর্থাৎ এই পণ্যটি আমি ব্যতীত অন্য কেউ বিক্রয় করতে পারবে না, সেই মর্মে সরকারের কাছ থেকে অনুমতি নেয়া। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আশা করছি তোমরা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি স্টাডি করবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বেশি স্টাডি করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই আমরা দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এটি এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।